নমস্কার, কথায় গল্পে মোটা বৌদি এই চ্যানেলে আমি কাবুলিওয়ালার বাঙালি বউ এই গল্প সুস্মিতা বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্পটি আপলোড করছি। আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তৃতীয় অধ্যায় পড়া হয়ে গেছে। আজ পড়ব চতুর্থ অধ্যায়। আপনারা যারা শুনতে চান আমার ইউটিউবে আছে, প্লিজ শুনে নেবেন। আজ চতুর্থ অধ্যায়। জীবনে বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু এই দেশটার সবই যেন কেমন অচেনা। যেদিন প্রথম আমি এখানকার ঘরবাড়ি দেখলাম, সেদিন ভাবতে পারিনি বাড়ি এমন হয়। প্রথম যখন গজনীতে জামবাজের এক ভাগ্নে রফিক খুড়িয়ের বাড়ির সামনে দাঁড়ালাম, খুড়িয়ে মানে ভাগ্নে, সেদিন তাদের বাড়ি দেখে অবাক হলাম। বাড়ির সদরে একটা বিশাল লোহার গেট। এত বড় গেট একটা বাস বা লরি অনায়াসে সে গেট দিয়ে ভেতরে ঢুকে যেতে পারে। বাড়ির দেয়াল, ঘর, মেঝে সব মাটির। কাবুল শহর ছাড়া সর্বত্র মাটির বাড়ি। 50 বা 60 ইঞ্চি চওড়া দেওয়াল। দেওয়ালের কোল ঘেঁষে সারি সারি ঘর। গুনে দেখলাম মোট 8খানা ঘর আছে। আর তার সঙ্গে লাগোয়া লম্বা বারান্দা। বারান্দা থেকে নেবে অনেকটা গেলে ঠিক উঠোনের মাঝখানে একটা ঘর, আর উঠোনের বাঁ দিকে একদম কোণার দিকে 4টে গরু দাঁড়িয়ে আছে। রান্নাঘরের ডান দিকের কোনো একটা পাতকুয়া একজন অতি সুন্দরী বয়স্ক মহিলার ডাকে আমি ফিরে তাকালাম। মহিলার পরনে ঘাগরা চলির মতো পোশাক, মাথায় কালো রঙের খুব বড় দোপাট্টা ঘোমটার মতো দেওয়া। মহিলাটি প্রথমে আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন, পরে আমাকে আদর করে জড়িয়ে ধরে দুগালে দুটো চুমু দিলেন। তারপর আমার হাত ধরে মনের আনন্দ প্রকাশ করলেন। একটা 12-13 বছর বয়সের মেয়ে খানিকটা চিনি নিয়ে এসে আমার ওপর ছড়িয়ে দিল। সিদিক হচ্ছে রফিক খুড়িয়ের ছেলে। সে আমাকে আপ্যায়ন করে বলল, কি খেতে চাও বলো। এখন আমি কিছু খাবো না। কথা বলতে বলতেই পরপর আরও 4জন মহিলা এলেন। 2জন আমার বয়সী আর 2জন আমার থেকে ছোট বলে মনে হলো। আর এলো একটা বছর 12-13 মেয়ে। সবাই ওই প্রথম মহিলার মতো করে চুমু দিয়ে আমায় স্বাগত জানালো। তারপর ওরা আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে বলল। দরজা দিয়ে ঢুকে মনে হলো ঘরেই ঢুকলাম, কিন্তু না। ওই ঘরটার বাঁ দিকের কোণ দিয়ে একটা দরজা, আর ডান দিকের কোণা দিয়ে একই রকম আরেকটা দরজা। আমাকে বাঁ দিকের দরজা দিয়ে ঢুকতে বললো। ভেতরে ঢুকে দেখলাম ঘরের আসবাব বলতে হচ্ছে একটা বিশাল তোষক, আর তার উপর সারি সারি তাকিয়া। সেগুলো পাতা দামি কার্পেটের ওপর। সমস্ত ঘর জুড়েই আছে দামি ফরাসি কার্পেট। উত্তর দিকে দরজা দিয়ে ঘরে ঢুকে পশ্চিম দিকে দেয়ালে পিঠ করে বসলে ঠিক তার নাক বরাবর একটা জানলা আছে, চওড়ায় লম্বায় প্রায় 2.5 মিটার। আমি সেই জানলার কাছে গিয়ে বসলাম। জানলা দিয়ে রান্নাঘরটা দেখা যাচ্ছে। ওই ঘর থেকে ধোয়া বেরোতে দেখে আন্দাজ করলাম ওটাই রান্নাঘর। আমি বুঝতে পারলাম ওরা আমার জন্য কিছু খাবার করছে। এখানে বউ আর আইবুড়ো মেয়ের মধ্যে পার্থক্য নেই, তবু কিছু বউ আছে যারা একদম চাপা পায়জামা পরে আর পা অবধি কামিজ পরে। এসব আগেই জামবাজের কাছে শুনেছি, এখন চাক্ষুষ দেখছি। সত্যি বোঝা দায় কোনটা মেয়ে আর কোনটা বউ। চাপা পায়জামা পরা কাউকে এখানে দেখতে পাচ্ছি না। সবাই ঢোলা পায়জামা আর হাঁটু অবধি কামিজ পরেছে। ওদেরই মধ্যে একজন একটা কানা উঁচু কাঁচের প্লেটে আমার জন্য 4টে ডিম পোচের মতো রান্না করে এনেছে। পোচগুলো ঘিয়ের মধ্যে ডুবে আছে। সেই ঘি আর পোচ ভর্তি প্লেটটা আমার সামনে রাখলো। আরেকটা কাঁচের জামবাটিতে রাখলো লস্যির মতো কিছু। দেখে প্রথমে সেটা লস্যি বলে মনে হলো, খেতে গিয়ে বুঝলাম ওটা আদৌ লস্যি নয়, মাখন তোলা দইয়ের জল মাত্র। এবার আরও অবাক হলাম ওদের রুটি আর রুটি রাখার পাত্র দেখে। একটা বড় প্লাস্টিকের মোড়া বিশাল বড় বড় গোল রুটি। সবাই হাত নেড়ে আমায় খেতে বলল। আমি বিস্ময়ে চেয়ে রইলাম সেই রুটির দিকে। খাওয়া তো দূরের কথা, কোশমিনকালে কোনো দিন এমন অদ্ভুত রুটি দেখেছি বলে আমার মনে হয় না। আমি নিজেকেই নিজে বিদ্রূপ করলাম। আমার ঠোঁটের কোনো একটা হাসি দেখা দিয়ে আবার মিলিয়ে গেল। হায় রে হতভাগ্য মেয়ে, নিজের অজান্তে নিজেকে তুমি কোন জীবনের সঙ্গে জড়ালে। এই জীবনই যদি তোমার কাম্য ছিল, তবে সভ্যতার আলোয় নিজেকে কেন তিল তিল করে গড়ে তুলেছিলে? কেন নিঃশ্বাসে টেনে নিয়েছিলে সেই সংস্কৃতির হাওয়া? বেশিক্ষণ ডুবে থাকতে পারলুম না। আমার ডাক পড়ল বাইরে থেকে। গাড়ি তৈরি, কেবল আমার যাওয়ার অপেক্ষা। আমি সবার সাথে একবার দৃষ্টি বিনিময় করে নিলাম। বারান্দা দিয়ে হেঁটে সামনে সে বিশাল গেটটার দিকে এগিয়ে যেতে লাগলাম। এক নতুন অভিজ্ঞতার সঙ্গী করে আবার এগিয়ে চললাম। গাড়ি এবার পাকা রাস্তা নয়,
সম্পূর্ণ কাঁচা রাস্তা ধরে ছুটে চললো। রাস্তার দুধারে তফাতে তফাতে সারি সারি বাড়ি। রাস্তার পাশেই লাগোয়া জমিতে আলু, পেঁয়াজ, গাজরের চাষ, কয়েকটা তামাকের ক্ষেতও দেখলাম। তরমুজ, শশা, কুমড়ো এসব তো সর্বত্র। আর দেখলাম সারি সারি আঙুরের ক্ষেত, আর তারই সঙ্গে হাত দশেকের মতো তফাতে তফাতে আপেল গাছ। গেরুয়া মাটির পথ ধরে গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে, কখনো অনেকটা ওপরে উঠছে, কখনো নিচের দিকে নামছে। এইভাবে 1 ঘন্টা চলার পর চোখে পড়লো একটা বিশাল ড্যাম। চওড়ায় ড্যামটা গঙ্গার মতো হবে, লম্বায় কতটা বলতে পারবো না। এখান থেকে আরও 1 ঘন্টা পথ পেরোলে তবেই আসবে জামবাজদের গ্রাম। জামবাজদের দেশে একমাত্র রাজধানী কাবুলের সঙ্গেই বিদ্যুতের দোস্তি আছে। রাজধানী পেরিয়ে 10 মাইল দূরে যখন এসেছি তখন দেখলাম লাইট পোস্ট আছে বটে, তবে লাইন বা লাইট কোনোটাই নেই। পোস্টগুলো যেন জানান দেয় ভুল বুঝো না। এক সময় আমি এই গ্রামে গ্রামেও ঘুরে বেড়াতাম, কিন্তু আজ আর আমি এসব গ্রামে আসি না। এদের সঙ্গে বর্তমানে আমার কোনো দোস্তি নেই। হঠাৎ কি একটা চিৎকারে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম সবাই কি যেন বলতে বলতে আমার গাড়ির পেছন পেছন দৌড়ে আসছে। শুধু এইটুকুই বললাম, ওরা জাম্বাজ জাম্বাজ বলে দৌড়ে আসছে। গাড়ি আবার সেইরকম একটা বিশাল লোহার গেটের সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পরেই জাম্বাজ নিচে নেমে গেল। এবার আমাকে নিয়ে ওই গেট দিয়ে গাড়ি ভেতরে ঢুকলো। এতক্ষণ যে গাড়ি চালাচ্ছিল সেও নেমে গেল। গাড়িতে তখন আমি একা। দেখতে দেখতে বাড়ির উঠোন, লোকের লোকারণ্য, তার মধ্যে থেকে এক মহিলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। গাড়িতে উঠেই সে আমার ওপর কিছু চিনি ছড়িয়ে দিল, তারপর আমার হাত ধরে নিচে নামালো এবং ভিড় ঠেলে নিয়ে যেতে লাগলো। একটু পরেই শুনতে পেলাম মেশিন গানের আওয়াজ। আমি ভয় চমকে উঠলাম। আমি যে ভয় পেয়েছি সেটাই মহিলা বুঝতে পারলেন এবং বাইরে গিয়ে এক ভদ্রলোককে ডেকে নিয়ে এলেন। এক মুখ ভর্তি দাড়ি নিয়ে একজন চোখ কানা ভদ্রলোক আমার সামনে এসে বলল, বেটি ভয় পেও না, বাড়িতে বউ হয়ে এলে সবাই আনন্দে আকাশের দিকে গুলি ছুটছে। আমাদের এখানে বাজি পাওয়া যায় না, তাই সবাই বন্দুকের গুলি চালিয়েই আনন্দ প্রকাশ করে। ওদের ওই বন্দুকের একটা গুলি যদি সেদিন আমার হৃৎপিণ্ডটাকে ভেদ করে বেরিয়ে যেত, তবে যে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা আমায় করতে হয়েছে অন্তত তার থেকে মুক্তি পেতাম। এরপর শুরু হলো আমার শ্বশুরবাড়ির ঘর করা। আমার শ্বশুররা 3 ভাই, বড় এবং মেজো মারা গেছে। ছোট ভাই বেঁচে আছেন। আমার শ্বশুর ছিলেন মেজো, তিনি কলকাতাতেই দেহ রেখেছেন। শুনেছি গোবরাতে তাকে কবর দেওয়া হয়েছে। ছোট ভাই আসাম খান, তার 2 বিবি। আগেই লিখেছি পাবলু বড়, ছোট নাকসিরা। 2 সতীনে একই সঙ্গে একই বাড়িতে থাকে। স্বামী পালা করে বউদের ঘরে যায়, 2 দিন করে পালা পড়ে। বড় বউয়ের 2 মেয়ে ফৌজি ও গুলাপি, এক ছেলে সুলতান। ছোট বউয়ের 5 ছেলে, দিনার, আলিখেল, কুলি, গুরাই ও ইসলাম। আর 5 মেয়ে, কাফুই, সান্তেজ, গোলপরি। অন্যদের নাম মনে পড়ছে না। জ্যাঠা শ্বশুরের প্রথম পক্ষের বউ মারা গেছে, আর 1 মেয়ে সামালা ও 1 ছেলে আদ্রামান। দ্বিতীয় পক্ষের বউ বর্তমান, তার 2 ছেলে আদম ও জারখান। আমার শ্বশুরের 4 ছেলে, জামবাজ, কালা, মুসা ও সাওয়ালি। 1 মেয়ে গুঞ্চা, বিয়ে হয়ে গিয়েছে। অবশ্য আমরাও 4 ভাই বোন। আমি আমার বাবা মার প্রথম সন্তান। আমার পর 3 ভাই। আমার বাবারাও 3 ভাই, বোন 2 জন। আমার শ্বশুরের বোন 1 জন। আমার বাবা ডিফেন্সে সার্ভিস করেন, আর শ্বশুরবাড়ি কেউই চাকরি বাকরি করে না। যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না। দিন যায়, রাত আসে। সেই দিন রাতের আসা যাওয়ার মধ্যে দিয়ে আমার নিত্যদিনের জীবন কেটে যায়। এখন আমি আর শ্বশুরবাড়িতে নতুন বউ নই। আমার 31 বছর বয়সের সঙ্গে আরও 6 মাস যোগ হয়েছে। আর 6 মাস গেলে আমার 32 বছর পূর্ণ হবে। আস্তে আস্তে আমি ওদের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার চেষ্টা করলাম। তাই সবার আগে দরকার হলো ওদের ভাষাটাকে আয়ত্তে আনার। আমি যখন ওদের ভাষাকে আয়ত্তে এনে সবাইকে আপন করে নিতে চলেছি, ঠিক সেই রকম একটা সময় আমাকে বিয়ে করার অপরাধে জামবাজকে পরিবার থেকে আলাদা করে দিল। ওর ছোট চাচা আসাম খান মানুষটা বড় অদ্ভুত। টাকা খরচের ভয় তিনি তার মৃত ভাইয়ের ছেলেদেরও অবিবাহিত জীবনযাপনে অভ্যেস করিয়েছেন। মেপে মেপে খাবার দিতেন, বছরে 1 বার জামা প্যান্ট দিতেন, তাও আবার চাচার পরা পুরনোগুলো। এমন অবস্থায় আলাদা হয়ে বরং ভালোই হয়েছে।
আমি বেশ বুঝতে পারছিলাম ওদের এই পরিবেশের মধ্যে থেকে আমিও একটু একটু করে ওদের মতো হয়ে যাচ্ছি। এক সভ্য জগতের শিক্ষিতা মেয়ে আমি ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছি। একে একে আমার স্ট্যাটাস, আমার অহং, আমার আভিজাত্য সমস্ত বিসর্জন দিতে লাগলাম, মিশে যেতে লাগলাম ওদের মধ্যে। সাল, মাস, বার, তারিখ আস্তে আস্তে মুছে যেতে লাগলো মন থেকে। খবরের কাগজ, টিভি, রেডিও এখানে কিছুই নেই, তাই কিছু জানার উপায়ও নেই। এখানে বার কে বলে 1 সাম্বা, 2 সাম্বা, 6 সাম্বা, এরা কেউই রান্নার পদ্ধতি জানে না। আলু, পেঁয়াজ, টমেটো ছাড়া অন্য তরি তরকারি কেউই চেনে না। মাংসের স্টুয়ের মতো বানিয়ে তাতে রুটি ছিঁড়ে দিয়ে দুধ রুটির মতো করে ভিজিয়ে তারপর খায়। স্টুকে এখানে সুরুয়া বলে। পানীয় বলতে আছে ব্ল্যাক ও গ্রিন টি, কিশমিশ ও লজেন্স মুখে রেখে চায়ে সিপ করে। শিক্ষা সভ্যতার আলো থেকে আফগানিস্তানের অধিকাংশ মানুষ আজ বঞ্চিত। প্রায় 17 বছর ধরে এদেশে যুদ্ধ হচ্ছে। সাধারণ মানুষ স্পষ্টতই ভীত ও সন্ত্রস্ত। প্রত্যেকটা দিন বিভীষিকাময়। আমাদের দেশের শিশুরা সরস্বতীর কাছে হাতে করে দিয়ে কলম ধরে, আর এদেশের শিশুরা শপথ করে বন্দুক হাতে তুলে নেয়। দেশের অবস্থা খুবই শোচনীয়। ডক্টর নাজিবুল্লাহ সৈন্যরা রাশিয়ানদের নিয়ে হেলিকপ্টারে করে এসে একের পর এক গ্রামে বোমা ফেলে যাচ্ছে। কারো বাড়িতে আলো জ্বেলে রাখতে পারে না। কোনো বাড়িতে অনুষ্ঠান হলে অন্ধকারেই তা সমাধা করতে হয়। দেশের সর্বত্র মাইন পোতো আছে। যেখানেই পা দেবে সেখানেই মৃত্যুর পরোয়ানা। রাতের নির্জনতায় বারান্দায় এসে দাঁড়ালে অনবরত শোনা যায় কামানের আওয়াজ, বাতাসে বারুদের গন্ধ। অন্ধকার, অবিশ্বাস, বিদ্বেষ ও আতঙ্কের রাত পোহাতেই দেখা যায় আর একটা দিনের সূর্য। এখানে যুদ্ধ সমাপ্তি বোধহয় কোনো দিনই হবে না। গণতন্ত্র জিন্দাবাদ প্রতিধ্বনিত হবে না। পাহাড় থেকে পাহাড়ে ছড়িয়ে থাকা মানুষগুলোর মুখ কেউ দেখতে পাবে না শিশুর মতো সরল হাসি। আনন্দে উদ্ভাসিত হবে না কারণ মুখ। 1989 শেষে জামবাজের এক চাচা গফর খান তার ছেলেকে নিয়ে চোরাপথে নিজের লরি নিয়ে মাল আনতে যাচ্ছিল আঙুরঘাটা বলে একটা শহরে। আঙুরঘাটা পাকিস্তানের বর্ডার। সেই আঙুরহাটা যাওয়ার রাস্তা আগে রাশিয়ান তথা নাজিবুল্লাহর কবজায় ছিল। পরে মুজাহিদরা ওদের হটিয়ে দিয়ে ওই রাস্তাগুলো দখল করেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গফর খানের লরির চাকা পড়ল মাটিতে পুঁতে রাখা মাইনের ওপর। বাড়িতে খবর এলো, আমরাও শুনলাম। গ্রামের লোক কেঁদে আকুল। আমিও তো মানুষ, তাই সবার কান্নার সঙ্গে আমিও কেঁদেছি। সবাই তখন গাড়ি নিয়ে গফরের উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে সবাই ফিরে এলো হাসি মুখে, সঙ্গে গফর ও আম্মা যান। তাদের যে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যাবে এ কথা কেউ ভাবেনি। এদেশে পদে পদে এরা মৃত্যুর ফাঁদ পাতা। কোথাও রাশিয়ান ও নাজিবের দাপট, কোথাও বা মুজাহিদদের। সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি এই দেশটায়। যে কোনো সভ্য দেশে সাধারণ লোকজন নিরস্ত্র, আর এদেশে সবার হাতে অস্ত্র মজুদ। সর্বত্র পোতা আছে ভয়ঙ্কর মাইন। গফর খানের গাড়ি পড়েছিল সেই মাইন পাতা এক প্রান্তরে। শেষ পর্যন্ত আল্লাহই তাকে রক্ষা করেছেন। নবজন্ম হলো গফর খান ও আম্মা জানের। শুধু স্বাদের গাড়িটি রইল না। এই ঘটনা যখন ঘটেছে ঠিক সেই সময় আমি খুব অসুস্থ। আমাকে ডাক্তার দেখানো খুব জরুরি, কিন্তু কাছে পিঠে কোথাও ডাক্তার নেই। ডাক্তার দেখাতে গেলে যেতে হবে মুশখেল বলে একটা শহরে, তবে সেখানে পাশ করা কোনো ডাক্তার নেই। বই দেখে ওষুধ দেয়। এই ঘটনার অনেক পরে আমি ওষুধের দোকান করেছি। ঠিক হলো সেই ডাক্তারের কাছেই আমাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু সবাই ভয় পাচ্ছে মুশখেলে যেতে, কারণ মুশখেল ও আমাদের গ্রাম সেরাকালার মাঝখানে পড়ে একটা প্রকাণ্ড মাঠ, কম করে 4টে গড়ের মাঠের সমান। সেই ময়দান পেরিয়ে যাওয়া মানে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়া, কারণ হেলিকপ্টারে সব সময় রাশিয়ান সৈন্যরা গ্রাম পাহারা দেয়। কোনো গাড়ি দেখলেই হেলিকপ্টার তখনই নিচে নেমে আসবে এবং সন্দেহজনক মনে হলেই গুলি করে মেরে ফেলবে। কোনো অজুহাতই চলবে না। যাত্রীদের কারুর কাছে যদি মেশিন গান থাকে তাহলে আর রক্ষা নেই। এদিকে মেশিন গান না নিয়ে গেলেও বিপদ। যদি বাঘ বা অন্য জন্তু আসে, চোর পিছু নেয়। ভয় সবাই যখন পিছু হটে গেল তখন জামবাজ বলল, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই, আমি নিজেই নিয়ে যাব। মস্ত একটা ট্র্যাক্টর ইঞ্জিনের শব্দ তুলে যখন থরথর করে কাঁপছিল, আমি তখন সালার কামিজ পরে বাইরে বেরোলাম। কনকনে শীতের দাপটে গায়ে একটা শালও জড়ালাম।
দরজা খুলে বাইরে আসতেই এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস আমার মুখে এসে যেন সজোরে ধাক্কা মারল। হাসি মুখে মাথার ফ্যাকাশে খয়েরি চুল ঠিক করতে করতে আবু আমার সামনে এসে বলল, আমিও যাব। আবু জামবাজের জেঠিমা আর এলো জামবাজের জ্যাঠতুতো বৌদি। উঠে বসলাম আমরা। একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে এগোতে লাগলো ট্র্যাক্টর। আবু আর বৌদির ওপর হুমড়ি খেয়ে পড়লাম আমি। গাড়ি চলল ফটকের মস্ত গেট পেরিয়ে। ঝাঁকুনি দিয়ে এপাশে ওপাশে হেলে গাড়ি এবার চারদা গ্রামের পথ ধরল। মাঝে মাঝে রাস্তায় দেখা যাচ্ছিল সশস্ত্র মুজাহিদ সৈন্যদের। বন্দুক তুলে চিৎকার করে বলছিল, মুসলমান নাকি কাফের। কিন্তু জাম্বা যদি দক্ষতার সাথে দুর্বোধ্য কী সব বলে গাড়ি হাঁকিয়েই চলল। চারদা গ্রাম পেরিয়ে আরও পশ্চিমে বাঁহাতে কোণার দিকে কটুয়াল গ্রাম ছাড়িয়ে আমরা ময়দানে ঢুকলাম। জনহীন শুনশান রাস্তা বা ময়দান, তীব্র উত্তেজনা সত্ত্বেও নিপুণভাবে গাড়ি চালিয়ে ছুটে চলেছে জামবাজ। এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেন এক অতুল গহ্বর আমাদের গ্রাস করতে ধেয়ে আসছে। মাইল পাঁচেক এগিয়ে যাওয়ার পর হঠাৎ ট্র্যাক্টরের গর্জন ছাপিয়ে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেলাম। আবু ও বৌদি মেশিন গানটা রেখে তার উপর আমাকে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়তে বলল। জামবাজ ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে নিয়ে চলল। তবুও হেলিকপ্টারের সঙ্গে পারবে কেন? হঠাৎ একটা কপ্টার আমাদের গাড়ির রাস্তায় রুখে দাঁড়ালো। আমার পালস রেট দ্রুত থেকে দ্রুততর হলো। দেশের যুদ্ধের সামগ্রিক অবনতির একটা মানচিত্র আমার চোখের সামনে। বৌদি কেঁদেই চলেছে। আবু হঠাৎ চুপ করে আশঙ্কার সময় গুনছে। জামবাজ পেছন ফিরে আমাদের দিকে তাকালো। আমি উঠে বসে ওকে দেখছি। ওর দু চোখে জল টসটস করছে। বুক ফাটা আর্তনাদের সঙ্গে একটাই কথা বেরিয়ে এলো মুখ থেকে, আবু, আমাকে যদি ওরা মেরে ফেলে তবে পাগলিকে তোমরা অবশ্যই তার দেশে পাঠিয়ে দেবে। এবার আমি কান্নায় ফোঁপাতে লাগলাম। গলাটা বুজে এলো। কিছুই আমি জামবাজকে বলতে পারলাম না। আবু ও বৌদি চুপ করে কেবল দেখতে লাগলো আমাকে। এগিয়ে আসতে লাগলো রাশিয়ান সৈন্যরা। প্রথমে আস্তে আস্তে, তারপর হঠাৎ দৌড়ে ধেয়ে এলো। ওদের মুখগুলো নিষ্ঠুরতা আক্রোশে ভরা। একজন সৈন্য জামবাজকে চিৎকার করে বলল, কোথায় যাচ্ছ? জামবাজ উত্তর দিল, মুসা খেলে যাচ্ছি, আমার বিবি ভীষণ অসুস্থ, ডাক্তার দেখাতে যাচ্ছি। ততক্ষণে আমি ফের শুয়ে পড়েছি। গোটাচারেক সৈন্য ঘিরে ধরলো আমাদের। আমার বুকের ভেতর ভয়ানক কাঁপুনি। এবার ওরা নিশ্চয়ই জামবাজকে মেরে ফেলবে। শেষ হয়ে যাবে আমার জীবনের সব চাওয়া পাওয়া, সুখ, ভালোবাসা। এই রাশিয়ান সৈন্যদের হামলার মুহূর্তে বুঝলাম জামবাজকে আমি কতখানি ভালোবাসি। ওর পরিবর্তে যদি আমাকে মেরে ফেলে তবে আমি শান্তি পাব। সৈন্যদের আর একজন রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো, তুই কি মুজাহিদ? না, আমি মুজাহিদ নই, আমি হিন্দুস্তানে থাকি, আমার বিবি হিন্দুস্তানি। মাস দুয়েক হলো বিবিকে আমাদের দেশ দেখাতে এনেছি, আর 15 দিন বাদেই চলে যাব। সৈন্যগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। কিছুক্ষণের জন্য আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সৈন্যরা খুঁটিয়ে আমাদের আপাদমস্তক দেখে বলল, আর্মস আছে সঙ্গে? না, আমরা মুজাহিদ নই। আর্মস কোথায় পাবো? সত্যি নাকি মিথ্যে? না, মিথ্যে না, আপনারা সার্চ করতে পারেন। না, সেদিন তারা জামবাজের উপর গুলি চালায়নি। একটা বিজয়ের হাসি এসে জামবাজ আবার গাড়ি স্টার্ট দিল। এবার আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, এই রক্তক্ষয়ী দিন কবে শেষ হবে? নির্যাতিত নিপীড়িত মানুষগুলো কি শান্তির সন্ধান কোনো দিনই পাবে? যুদ্ধ শান্তির প্রতিশ্রুতি কি কেউ তাদের দেবে? আমাদের গাড়ি ততক্ষণে একটা ডাক্তারখানার কাছে এসে দাঁড়িয়েছে। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। সামনেই দেখতে পেলাম ছোট ওষুধের দোকান। জামবাজ আমাদের নিয়ে ডাক্তারখানা কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ডাক্তার সহৎসায় অভিনন্দন জানালেন। ভেতরে গিয়ে বসতে বললেন। মেয়েদের বসার জায়গা ভেতরেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার এলেন। একটু ভারী চেহারা, মুখ ভর্তি দাড়ি, মাথার চুল কাঁধ পর্যন্ত নেমেছে, চোখ দুটো বেশ বড় বড়। পরনে একটা সাদা খান ড্রেস, গায়ে একটা কালো রঙের বড় শাল। বয়স হবে 38 কি 40। কোনো ডাক্তারি সুলভ অঙ্গভঙ্গি নেই, অতি সহজ স্বাভাবিক ব্যবহার। সস্নেহে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে? তার দৃষ্টি জামবাজের মুখের ওপর। জামবাজ বলল, ডাক্তার সাহেব, আমার বিবি হিন্দুস্তানি, মনে হয় এখানকার জল হাওয়া ওর সহ্য হচ্ছে না, তাই কিছু খেতে পাচ্ছে না, মাথা ঘোরে। ডাক্তার একটা স্টেথিস্কোপ আমার পেটে লাগিয়ে তুলে নিলেন এবং বললেন, বুঝেছি, জন্ডিস হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, সব সেরে যাবে। কথা শেষ করে তিনি বাইরে চলে গেলেন। আবু বলল, দেখলে তো কত বড় ডাক্তার, দূরবীন লাগিয়েই বুঝে গেল তোমার কি হয়েছে। এখানে টেথিস্কোপকে দূরবীন বলে। আমি হতবাক, এ কোন দেশে এসেছি আমি? বমি ও মাথা ঘোরা বা খেতে পারি না বলে পেটের স্টেথো? জীবনে শুনিনি পেটের স্টেথো দিয়ে দেখে। জামবাজ ইতিমধ্যে ওষুধ নিয়ে ভেতরে এলো।
একটা সরু 3 ইঞ্চি কৌটোয় খান 10 গোল চাকার মতো বড় বড় বড়ি, নাম ক্যালসিয়াম স্যান্ডোজ উইথ ভিটামিন সি, আর শিশি ব্লাড বিল্ডার ভিটামিন B12, B2, B1 ট্যাবলেট 500 mg, আরও 2-1 প্যাকেটও আছে। আমি ওষুধ দেখে আঁতকে উঠলাম। আমি করেছে কি? আমি জানি আমার জন্ডিস হয়নি, আর হলেও তার কি এই ওষুধ? এ তো মানুষ মারার ফাঁদ। সবাইকে তাহলে এই ধরনের ওষুধই দেয়? কোনো রোগ যদি তাদের নাও থাকে, তবে এই ধরনের ওষুধ খেলেই তো রোগ হতে বাধ্য। এইরকম সৃষ্টি করার রোগ খেয়েছিল গুলগুটির ছেলে। মাত্র 3 বছর বয়স। এই বয়সে তার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল। দিন দিন তার পেট ফুলে উঠতে লাগলো, কোটরাগত চোখ দুটো আরও কোটরাগত হলো, হাত ও পা রোগা লিকলিকে, মুখটা ফ্যাকাশে। কিন্তু ডাক্তার যা ওষুধ দেয় তাতে রোগ সারে না, বরং বেড়ে যায়। গুলগুটির স্বামী তখন কুয়েতে, ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? আসাম চাচার হাতে তখন সমস্ত সংসারের ভার, সুতরাং ডাক্তার দেখাবার জন্য তার কাছেই হাত পেতে দাঁড়াতে হবে। চাচার বড় বউ পাবলু তখন সংসারের প্রথম মহিলার স্থানে। হিন্দুস্থান থেকে যেসব টাকা সংসারের জন্য আসে, তার বেশিরভাগ টাকাই চলে যায় পাবলুর বাপের বাড়ি। তাই এসব উটকো ঝামেলা। সংসারে বাড়তি খরচা হওয়াটা তার কাছে ঝঞ্ঝাট বলে মনে হয়। অসুখ টসুখ না হয় বরং মরে গেলেই পাবলুর শান্তি। অন্তত বাড়তি খরচার হাত থেকে সে বেঁচে যায়। তবুও লোক লজ্জার ভয় একদিন কিছু ওষুধ এনে দিয়েছিল, অবশ্যই ওই মুশখেলের ডাক্তারের কাছ থেকে। সকাল থেকে রাত অবধি 11 দাগ ওষুধ খাইয়েছিল ওই 3 বছরের বাচ্চাটাকে। পরের দিন বিকেলে সূর্য যখন ঢলে পশ্চিমে, দিনের শেষ আলোটুকু ছুঁয়ে আছে পাহাড়ের মাথায়, মাঠের গরুগুলো গোয়ালে ফিরে আসছে, পাখিরা কিচিরমিচির ধ্বনি তুলে বাসার দিকে ডানা মেলছে, ঠিক তখনই একটা সময় গুলগুটির ছেলে পৃথিবী থেকে বিদায় নিল। মা তখন তাকে নিজের বুকে দুধ পান করাচ্ছিল। ছেলের মাথায় মায়ের স্নেহের অতি আদরের একটা হাত চলাফেরা করছিল। ঠিক সেই সময় জ্যাঠ শাশুড়ি আবু এসে বলল, কাকে দুধ খাওয়াচ্ছ? গুলগুটি বুঝল তার ছেলে তাকে মা বলে কোনো দিন আর জড়িয়ে ধরবে না। তখন সে ছেলেকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর স্থিরভাবে নিস্তব্ধ পায়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আসাম খান সে মৃত বাচ্চাটাকে নিয়ে গিয়ে কবর দিয়ে এলো। পরের দিন সকালে আসামের ছোট বউ নাকসিরা এসে বলল, তোমার ছেলে তো মরে গেছে, ওই ওষুধগুলো তুমি আর কি করবে? তুমি আমাকে দাও, আমি আমার ছেলেকে খাওয়াবো। ওষুধগুলো নিয়ে এসে নাকসিরা সদ্যজাত শিশুকে খাওয়াতে লাগলো। ওই ওষুধের প্রতিক্রিয়া সদ্যজাত শিশু সহ্য করতে পারল না। একটা পা তার পুরোটাই বেঁকে গেল, খোঁড়া হয়ে গেল চিরদিনের মতো। ডোজ কম ছিল বলে প্রাণে বেঁচে রইল। মাসখানেক পরে পাবলুর বড় ছেলে সোলেমান অসুখে পড়ল। 12 বছর তার বয়স। সোলেমানের রোজ জ্বর হয়, কিছু খেতে পারে না, বমি হয়, বমির সঙ্গে রক্ত পড়ে। পাবলু কেঁদে কেটে বাড়ি মাথায় করল। এবার কিন্তু মুশকিলের ডাক্তারের ওপর নির্ভর করল না, সোজা পাকিস্তানে নিয়ে গেল। সোলেমানের বাবা তো বাড়িতেই আছে, ভাবনা কি? মাও তো সংসারে সবাইকে বঞ্চিত করে বেশ কিছু পয়সা জমিয়েছে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার, বাবা মায়ের পাপের ফল ভোগ করলো ছেলে। পাকিস্তানের ডাক্তার সোলেমানকে ফেরত পাঠালো, তার ক্যান্সার হয়েছে। মাত্র 1 মাস মেয়াদ তার পৃথিবীতে বেঁচে থাকার। পাবলু কেঁদে ভাসালো। এও বুঝলো আল্লাহ পাপের শাস্তি এই দুনিয়াতেই দেন। গুলগুটির বুক ফাটা আর্তনাদ খোদার আসনকেও টলিয়ে দিয়েছিল। আমরা জানি যে শিশুরাই দেশের ভবিষ্যৎ, কিন্তু যে দেশে শিশুদের ভবিষ্যৎ নিয়ে আনাড়ি স্বার্থপর লোকেরা ছিনিমিনি খেলে, সেই দেশের ভবিষ্যৎ কী? এদেশে মানুষের জীবনের কোনো দাম নেই, শিশুদের কথা তো কেউ ভাবে না। তাই ভবিষ্যতের মানুষরা এভাবেই বিনা চিকিৎসায়, কুচিকিৎসায় শেষ হয়ে যায়। আমার মনে হলো গোটা আফগানিস্তান যেন বীভৎস অন্ধকারের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এই যাওয়া কি কোনোভাবেই রোধ করা যায় না? কিন্তু কোনো পথ পাই না। তাই ভাবনা থেমে থাকে, মনে হওয়া মনেই থাকে। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। চাই না আমি সুস্থ হতে। এখানে এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এদেশে কোনো বউ যদি মারা যায় তবে এদের আফসোসের সীমা থাকে না, কারণ প্রচুর টাকা দিয়ে বউ কিনতে হয়। সুতরাং কিনে আনা দামি বউ যদি মারা যায় তবে আবার তো কিনতে হবে, তাহলে তো অনেক লোকসান। এখানে মেয়েদের পরিচয় শুধু শয্যা সঙ্গিনী, রাঁধুনি আর সন্তান উৎপাদনের মেশিন, মানে 3 in 1। সংসারে সবাইকে সেবা যত্ন করার পর প্রতি বছরে একটা করে নতুন কিছু সৃষ্টি তাকে করতেই হবে, অর্থাৎ সন্তানের জন্ম দিতে হবে। যদি কোনো কারণে বউ সন্তান জন্ম দিতে অক্ষম হয় তবে তার ঘরে সতীন আসবেই। এই নিয়ম শিথিল হবার নয়। না, তা বলে তালাক দেবে না,
অন্যান্য দেশে মুসলমানদের মতো, বিশেষ করে বাঙালি মুসলমানদের মতো এদেশের মুসলিমরা অত কঠোর নয়। অন্ধ, কালা, খোঁড়া, কুরুপা যাই হোক না কেন তাকে নিয়েই ঘর করবে। স্বামী যখন দ্বিতীয় বিবাহ করে তখন প্রথম বউ সবার কাছে আরও বেশি প্রাধান্য পায়। সবাই সিম্প্যাথি নিয়েই তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। এখানকার সব কিছুই যেন অদ্ভুত। আমি আসার পর যখন দেখলাম আমার দেওরদের একজনেরও বিয়ে হয়নি, অথচ সকলেই প্রাপ্তবয়স্ক, তখন আমি মেয়ে খুঁজতে শুরু করলাম। কাটা যে মেয়ে দেখতে গিয়ে একটা বাঙালি মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু মেয়ে পছন্দ হয়নি। তারপর খবর পেলাম আন্দার বলে একটা গ্রামে ভালো মেয়ে আছে। সেই আন্দার গ্রামের মেয়েই এখন আমার মেজো যা সাদগি। সাদগির দাদা 20 লক্ষ টাকার বিনিময়ে সাদগিকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। এদেশের অনেক অদ্ভুত নিয়মের মধ্যে এও একটা নিয়ম হলো, বিয়ের সব কিছু ঠিক হওয়ার পরও মেয়ে তার বাপের বাড়ি থাকবে 1 বছর, তারপর বিয়ে। আর বিয়ের আগে জামাই আসবে মেয়ের কাছে। অবিবাহিত মেয়ে জামাই এক ঘরে শোবে, কিন্তু মেয়ে যদি গর্ভবতী হয় তবে সর্বনাশ। জামাইয়ের বাড়ি থেকে আরও 20 লক্ষ টাকা দাবি করবে, এবং এই 1 বছর মেয়ে যে বাপের বাড়ি থাকবে তার যাবতীয় খরচা ছেলের বাড়ির লোককে বহন করতে হবে। পণ প্রথা আমাদের দেশেও আছে, শুধু তফাৎ এই যে আমাদের দেশের শিক্ষিত বাবা মায়েরা মেয়ের বাড়ি থেকে পণ নিয়ে ছেলেকে বিক্রি করে, আর কাবুলে অশিক্ষিত বাবা মায়েরা ছেলের বাড়ি থেকে পণ নিয়ে মেয়েকে বিক্রি করে। জানি না শিক্ষিত আর অশিক্ষিতের পার্থক্যটা কোথায়, আমি তার হিসাব মেলাতে পারি না। আরও একটা ব্যাপার হলো, হিন্দুস্থানের বাবা মায়েরা পণ দিয়ে বর কিনেও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। একটা ভয় থেকেই যায়। এই বুঝি খবর হলো তাদের আদরের মেয়েকে পুড়িয়ে নয় কুপিয়ে মেরেছে শ্বশুরবাড়ির লোকেরা, নতুবা দুশ্চরিত্র বলে ঘরে ফেরত পাঠিয়েছে। টাকা পয়সা তো গেলই, সেই সঙ্গে শারীরিক মানসিক অত্যাচার। কাবুলের বাবা মায়েরা কিন্তু নিশ্চিন্ত তাদের মেয়েকে বিক্রি করার পর। চরম খারাপ যদি হয় তো হবে, জামাই না হয় আবার একটা বিয়ে করবে, কিন্তু তাদের মেয়েকে নিজের অধিকার থেকে মৃত্যু ছাড়া কেউ বঞ্চিত করতে পারবে না। পৃথিবীর সব দেশে ভালো মন্দ দুই আছে। কোনো দেশের মানুষ বলতে পারবে না আমি সর্বাঙ্গ সুন্দর। আমাদের দেশে হত্যাকাণ্ড, লুঠতরাজ, গুন্ডাবাজি কিংবা নাগরিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয় না। আজ এই পর্যন্ত। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন।